আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে এসআর সায়েন্স জোনে। আজ আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের অবস্থা। তো এই চ্যাপ্টারের ভিতরে যে টপিকগুলো আছে সেগুলোর ভিতরে আজকে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে পদার্থ, পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, মোমবাতির নিয়ে একটা আলোচনা আছে তোমাদের বইতে, সেটা ব্যাপন এবং নিঃসরণ, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব পদার্থ নিয়ে। পদার্থ কি? পদার্থ হচ্ছে যার ওজন আছে এবং জায়গা দখল করে। তাহলে যার ওজন আছে এবং যে জায়গা দখল করে সেই হচ্ছে পদার্থ। যেমন আমার হাতে একটা মার্কার আছে, এই যে মার্কার। তো এই মার্কারের কিন্তু একটা নির্দিষ্ট ভর আছে, ঠিক আছে? এবং এই মার্কারটা যদি আমি হাতে রাখি তাহলে হাতের একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট জায়গা সে দখল করে আছে। তার মানে এই মার্কারটি একটা পদার্থ, ঠিক আছে? এইভাবে এই বোর্ডটাও কিন্তু একটা পদার্থ। কারণ কি? এই বোর্ডের একটা নির্দিষ্ট ভর আছে, আছে না? অবশ্যই আছে। এবং এই যে বোর্ডটা একটা নির্দিষ্ট জায়গাও দখল করে, তাই এই বোর্ডটা একটা পদার্থ। ঠিক একইভাবে বায়ু কিন্তু একটা পদার্থ, কারণ বায়ুরও নির্দিষ্ট একটা ভর আছে এবং বায়ু একটা নির্দিষ্ট জায়গাও দখল করে, ঠিক আছে? তাহলে এখন এই পদার্থ কিন্তু অনেকগুলো অণু পরমাণুর সমন্বয়ে গঠিত। পদার্থ কি? পদার্থ হলো অনেকগুলো অণু পরমাণুর সমন্বয়ে গঠিত। পদার্থ অনেকগুলো অণু পরমাণুর সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে? তো এখন এই পদার্থের আমরা যদি অণু পরমাণু একটু আলোচনা করি, ধরো এই একটা পদার্থ, তাই না? এই একটা পদার্থ, এই পদার্থকে যদি ভেঙে ফেলা হয় তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাওয়া যাবে অনেক। মনে করো এটা একটা অংশ, এরকম ভাবে কয়েকটা অংশ পাওয়া যাবে আর কি, অসীম সংখ্যক অংশ পাওয়া যাবে একটা অণুকে, একটা পদার্থকে যদি ভাঙা হয়। তো এখন যদি এইটাকে দুইটা ভাগে ভাগ করে দিই আমরা, দুইটা ভাগে যদি ভাগ করে দিই তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা অংশ হলে এই দুইটা আলাদা আলাদা ভাবে পরমাণু, মানে এইটা একটা পরমাণু আর এইটা একটা পরমাণু, এই দুইটা হলো একটা একটা পরমাণু। এবং এই দুইটা মিলে যেটা গঠিত হবে সেটা হচ্ছে অণু। তাহলে পরমাণু কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এবং অণু কি? অণু হলো ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা গঠিত একটা অংশ আর কি। তো এখন এই অণু এবং পরমাণুগুলোর সমন্বয়েই এই পদার্থটা গঠিত। মানে তুমি যদি একটা পদার্থকে ভাঙো তাহলে তার ভিতরে এরকম অণু আর পরমাণু পাবা, ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো ভাগে সে বিভক্ত হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব হলো পদার্থের অবস্থা নিয়ে। পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা। এখন পদার্থের তিনটা অবস্থা আছে, তিনটা অবস্থায় থাকে পদার্থ, অবস্থায় থাকে। তার এক নম্বরে হচ্ছে কঠিন অবস্থায়, দুই নম্বরে হচ্ছে তরল অবস্থায়, আর তিন নম্বরে হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। এই তিনটা অবস্থায় আমাদের পদার্থগুলো থাকে। একটা হলো কঠিন অবস্থা, একটা হলো তরল অবস্থা, আর একটা হলো বায়বীয় অবস্থা। আমরা এখন কঠিন অবস্থা সম্পর্কে জানবো। কঠিন অবস্থা, কঠিন অবস্থাটা কি? কঠিন অবস্থায় কোন একটা বস্তুর ওজন থাকে একটা, ঠিক আছে? ওজন থাকে, স্থান দখল করে, আয়তন আছে, আর একটা হচ্ছে ওজন আছে, স্থান আছে, স্থান দখল করে, আয়তন আছে এবং আকার বা কাঠামো আছে। তাহলে
একটা কঠিন যে পদার্থ, সেই পদার্থের কি একটা ওজন আছে, একটা স্থান দখল করে, একটা আয়তন আছে এবং আকার বা একটা কাঠামো আছে কঠিন পদার্থের। তাহলে যেমন আমরা বিবেচনা করি এই যে একটা মার্কার, তো এই মার্কারের কিন্তু একটা ওজন আছে বা ভর আছে, এটা একটা স্থান দখল করে, আমরা একটু দেখলাম, এর একটা আয়তনও কিন্তু আছে। ঠিক আছে, এইটা কি আকৃতির? বলতো একটা সিলিন্ডার আকৃতির। ঠিক আছে, আর সিলিন্ডার আকৃতির একটা আয়তনের সূত্র আছে, সেটা আমরা পরে দেখবো কোন একটা ক্লাসে। তো এইটা, এই যে এইটার কিন্তু একটা আয়তন আছে এবং কি এর একটা কাঠামো বা আকার আছে। এইটা একটা কিন্তু কাঠামো, তাই না? যেমন একটা বই, এই বই, বই আর এই যে মার্কার, এই দুইটার কাঠামো কি এক? এক না, কিন্তু কাঠামো মানে সেটা গঠনটা কেমন সেটা, এই দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, তাহলে এদের কি থাকবে? একটা নির্দিষ্ট কাঠামো থাকবে। তাহলে এটাই হবে আমাদের কঠিন পদার্থ। এবার আসছে আমরা তরল পদার্থে। তরল পদার্থ বা তরল অবস্থা। তরল অবস্থায় বস্তুর একটা ওজন থাকবে, স্থান দখল করবে, স্থান দখল করবে, আয়তনও থাকবে, কিন্তু আকার, কিন্তু আকার বা কাঠামো থাকবে না। তাহলে তরল পদার্থের কি কি থাকবে? তরল পদার্থের একটা ওজন থাকবে, সে স্থানও দখল করবে, সে আয়তনও থাকবে তার, কিন্তু আকার বা কাঠামো থাকবে না। যেমন তুমি একটা পানির কথা কল্পনা করো, পানি, আমি একটা আঁকাই, একটা মনে করো একটা গ্লাস, তো এই গ্লাসে মনে করো এরকম পানি আছে, পানি তো আমরা সবাই দেখেছি, তাই না? তো তুমি লক্ষ্য করো তো, এই যে পানিটা, এই পানিটার কিন্তু একটা ওজন আছে, আছে না? এই পানিটা কিন্তু একটা স্থান দখল করে আছে, এই দেখো গ্লাসের চারিধারে কিছু, এই যে স্থানটা, এই স্থানটা সে দখল করে আছে এবং একটা আয়তনও আছে, তাই না? আয়তন আছে, কিন্তু আকার বা কাঠামো নেই। কেন বলছে আকার বা কাঠামো নেই? আচ্ছা, এই পানির, এই তরলটার কি তুমি যদি এরকম ভাবে ঢেলে দাও, তাহলে কি ওইভাবে থাকবে? আর সে চারিদিকে না ছড়িয়ে যাবে? যদি তার কঠিন পদার্থের মতো একটা আকার থাকতো, তাহলে তুমি যতই মাটিতে রাখো না কেন, সে কিন্তু আর ছড়াবে না, সে ওইভাবেই থাকবে। যেমন এই মার্কারটা তুমি মাটিতে এইভাবে রাখো, এভাবেই থাকবে, এভাবে তুমি রেখে দাও, এভাবেই থাকবে, এর আকারের কিন্তু কোনো পরিবর্তন হবে না বা কাঠামোর কোনো পরিবর্তন হবে না। কিন্তু তুমি এই পানিকে মাটিতে রাখো, পানিকে নাম ঢেলে দাও, পানি যদি ঢেলে দাও মাটিতে, তাহলে দেখবো তার কাঠামোটা আর নেই। গ্লাসে যেই কাঠামো ছিল, সে ওই কাঠামোই কিন্তু আর থাকবে না মাটিতে ঢেললে। কারণ পানির ধর্মই হচ্ছে উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে গমন করা। ঠিক আছে, তো তুমি যদি রাখো মাটিতে ঢেলে দাও, তাহলে দেখবে যে আস্তে 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 চুইয়ে যাচ্ছে, তাহলে তার কিন্তু আর আকার বা কাঠামোটা থাকলো না। এবার আসছে আমাদের বায়বীয়, বায়বীয় অবস্থা। বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় ওজন আছে, ওজন আছে, জায়গা দখল করে, দখল করে, ওজন আছে, জায়গা দখল করে, আয়তন নির্দিষ্ট নয়। আয়তন নির্দিষ্ট নয়। ঠিক আছে, তাহলে বায়বীয় যে পদার্থ, সেই পদার্থের ওজন থাকবে, জায়গাও দখল করবে, কিন্তু আয়তনটা নির্দিষ্ট না তার। যেমন বায়ু, তাই না? বায়ু কিন্তু একটা বায়বীয় পদার্থ। অর্থাৎ বায়ু বলতে, বায়ু মানে কি? বায়ু মানে কি? বাতাস। বাতাস তো একটা বায়বীয় পদার্থ নাকি? এখন এর একটা ওজন আছে,
একটা জায়গা দখল করে এবং একটা আয়তন নির্দিষ্ট নয়। যেমন তুমি এতটুকু বাতাস, ধরো একটা বেলুন আছে না, বেলুন বেলুন তুমি যদি ফুলাও, তাই না, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু কিন্তু দিয়ে তোমার ফোলাতে হবে, তার মানে ওজন আছে তার। এবার একটা জায়গাও সে দখল করে, করে না, বেলুনের যে জায়গাটা, যে ফুলিয়ে যে মোটা করে, তাই না, ওর যে জায়গাটা সেটা কিন্তু বায়ু দখল করে। এবং কি আয়তনটা নির্দিষ্ট নয়, আয়তন কি নির্দিষ্ট এই বায়ুটার, ওই বেলুনের ওই নির্দিষ্ট অংশের বায়ুটার আয়তন হচ্ছে নির্দিষ্ট, কিন্তু ওই বাতাসটা যদি ছেড়ে দাও, তুমি বেলুন তো যদি বের করে আনো, তাহলে কিন্তু চারিদিকে ছড়াই যাবে, তখন কিন্তু ওর আয়তনটার পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেল? তার মানে এর নির্দিষ্ট কোনো আয়তন নেই, এ যে কোনো আয়তনে থাকতে পারে। ঠিক আছে, তুমি যদি একটা ঘরে ধরো এতটুকু বায়ু দিছ, এতটুকু, ও কিন্তু ঘরের চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, তাই না? তাহলে অথবা তোমার যদি ঘরে জানালা থাকে, জানালা দিয়ে বেরিয়ে যাবে, কারণ ওর নির্দিষ্ট কোনো আয়তন নেই, ও যে একটা গণ্ডিতে থাকবে এরকম কোনো আয়তন নেই। ঠিক আছে, কিন্তু কঠিন পদার্থের ওইটা ছিল, আয়তনটা ছিল, তরল পদার্থের আয়তনটা ছিল, তুমি যেইভাবে রাখবে ওইভাবেই থাকবে। কিন্তু ওই যে বায়বীয় পদার্থের ক্ষেত্রে এইটা আলাদা ব্যাপার, মানে ও কোনো নির্দিষ্ট আয়তনে থাকে না। তো এইটা ছিল আমাদের পদার্থের অবস্থা নিয়ে আলোচনা। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তো কণা কি? কণা হলো ধরো একটা পদার্থ, এই পদার্থটাকে তুমি যদি ভাঙো তাহলে এরকম অনেক অংশ পাবা, এরকম অনেক অংশ পাবা, এরকম অনেকগুলো অংশ এরকম পাবা তুমি। ঠিক আছে, তো এই যে অংশগুলো, এই অংশগুলোই হচ্ছে কণা। প্রত্যেকটা অংশ এক একটা হলো কণা, আর এটা হলো একটা পদার্থ। বুঝা গেল? তার মানে পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্র 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 অংশগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে কণা। তো এই কণার একটা গতি আছে, তাই না? গতি আর স্থির অবস্থা কি আমরা তো জানি। ধরো এই একটা বস্তু এখানে এভাবে আছে, তার মানে এটা কিন্তু স্থির অবস্থায় আছে। এবার যখন এরকম ভাবে ধরো, এই যে অবস্থাটা, এটা কিন্তু একটা গতিশীল অবস্থা। এটা কি অবস্থা? এটা একটা গতিশীল অবস্থা। তো আমরা এখন এই যে কণার গতিশীল অবস্থা, সেইটা নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। তো আমরা একটু দেখে নিই কণার গতিতত্ত্বটা কি। কণার গতিতত্ত্ব সূত্রটা হচ্ছে কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশীলতা নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয়, তাহলে কোন একটা কণা, সেই কণাটার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশীলতা নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। আমরা এটা তিনটা ব্যাপার দেখবো, একটা হলো কঠিন বস্তুর ক্ষেত্রে, একটা হলো তরল বস্তুর ক্ষেত্রে, আর একটা হলো বায়বীয় বস্তুর ক্ষেত্রে। বায়বীয় বস্তুর ক্ষেত্রে মনে করো এই ছিল সেই পদার্থটা, এইটা সেই পদার্থ, তো একে যখন ভাঙা হলো, সে এরকম এরকম ক্ষুদ্র 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 অংশে সে বিভক্ত হয়ে গেল। ঠিক আছে, এখন এই কঠিন অবস্থায় এই যে একটা বস্তু, এটা কিন্তু কঠিন অবস্থায় এই কণাগুলো, আমরা কঠিন অবস্থা বলতে কিন্তু এটাই বোঝাচ্ছি, এর ভিতরে কি আছে? কণা। প্রত্যেকটা কণা, প্রত্যেকটা এরকম ভাবে কণাগুলো, কণা দিয়ে এইগুলো সব গঠিত, এরকম কণা দিয়ে সব গঠিত। ঠিক আছে, এই ক্ষুদ্র 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 অংশগুলো কণা, এই কণাগুলো দিয়ে এই কঠিন পদার্থ গঠিত। তো
তো কঠিন কিভাবে থাকে সে, মানে এরকম ভাবে আটকে কিভাবে থাকে? নিশ্চয়ই তার আকর্ষণ বল বেশি, তাই যত বেশি আকর্ষণ তত বেশি আটকে থাকবে, তাই তো। তার মানে এই কঠিন অবস্থায় আকর্ষণ বল মানে আন্তঃআণবিক মানে কি, তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ, আন্তঃআণবিক মানে নিজেদের মধ্যে, তাহলে নিজেদের মধ্যে আকর্ষণ শক্তিটা কঠিন বস্তুর বেশি, তাই তারা একত্রে লেগে থাকে, আটকে পিটকে থাকে, সেই জন্য এর গঠন একটা নির্দিষ্ট থাকে। আকর্ষণ বেশি থাকার কারণে এদের একটা নির্দিষ্ট গঠন থাকে। এবার যদি এইটাকে তরল অবস্থায় পরিণত করা হয়, বা তুমি একটা তরল দেখো, একটা তরল, এই ধরো একটা পানি মনে করো, এই গ্লাসে এটা একটা গ্লাস, এই গ্লাসে এই পর্যন্ত পানি আছে, তুমি ধরে নাও। তুমি এই যে মনে করে এই 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, এইগুলো সব কণাগুলো দিয়ে গঠিত, ঠিক আছে। তো এখন তুমি যখন এইটাকে, এই পাত্রটা খুলে দিবা, তুমি মনে করো এই কঠিন পদার্থকে একটা পাত্রে রাখিস, তখন তুমি যদি পাত্রতে বের করো, এইটা মনে করো পাত্র, এই পাত্রতে যখন বের করবা, ও কিন্তু ওরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন এই তরলটাকে তুমি পাত্র থেকে আলাদা করবা, তখন দেখবে এরকম ছড়াই ছড়াই চলে যাচ্ছে চারিদিকে, এখন তো তার চারিদিকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে বলো তো? কারণ তাদের আকর্ষণটা কম, তাই এর আকর্ষণ বেশি, তাই এ ছড়ায়নি, একসাথে লেগেছিল। এর আকর্ষণ কম বলে এ দেখো ছড়িয়ে গেছে চারিদিকে। কি হয়েছে? এই তরল পদার্থের আকর্ষণটা কম বলে সে ছড়িয়ে গেছে চারিদিকে, থাকছে কিন্তু একই জায়গায়, এবং তারা কি নমনীয় একটা অবস্থায় আছে। কিন্তু এই কি নমনীয় অবস্থায় আছে? ধরো যাদের আকর্ষণটা কম, তাই না, তারা কি নমনীয় অবস্থায় থাকবে। আর যাদের আকর্ষণ বেশি, তুমি কি নড়াতে পারবা? যেমন দুইটা চুম্বক বিশাল আকর্ষণ করে আছে, তুমি নড়াতে পারবা? পারবে না কিন্তু। তাহলে এই যে বিষয়টা, এইটা হলো কঠিন পদার্থের যে আন্তঃআণবিক শক্তি, এটা হলো বেশি। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এটা হলো বেশি, সব থেকে বেশি, ঠিক আছে, সর্বোচ্চ। আর এর একটু কম এর থেকে, ঠিক আছে, এর একটু কম, মিডিয়াম। এবার বায়বীয় অবস্থা, ধরো এই একটা পাত্র, এই পাত্রে তুমি বায়ু রাখিছো, হ্যাঁ। ধরো এখানে একটা বেলুন ছিল তোমার, এই জায়গা থেকে তুমি বেলুনটা তুমি ছেড়ে দিছো। বা তুমি এক কাজ করতে পারো, সেটা কেমন, ওই স্প্রে আছে না, স্প্রে আমরা যে বডি স্প্রে করি, সেটা তুমি এখানে একটুখানি ছড়িয়ে দিছো, ধরো একটুখানি, দেখবে এটা সারা ঘর ছড়িয়ে গেছে। তার মানে তুমি যদি বিবেচনা করে, এইটুক ছিল কিন্তু সেই পদার্থটা, কিন্তু ও ক্ষুদ্র 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 অংশ হয়ে চারিদিকে ছড়াই গেছে, এবং এমনকি ঘরের বাহিরেও যাবে, তাই না। তার মানে ও কেন যাচ্ছে, ধরো এই দুইটা কণা, ধরো এই একটা কণা আর এই একটা কণার বায়ুর, ওরা যদি খুবই আকর্ষণ বলে আকর্ষিত থাকতো, এই দুইটা কণা যদি আন্তঃআণবিক বা নিজেদের মধ্যে যে আকর্ষণ শক্তি যদি বেশি থাকতো, তাহলে কি তারা সরে সরে। এই কঠিন পদার্থের ক্ষেত্রে ওদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি ছিল বলে ওরা এক জায়গায় লেপ্টে ছিল তো। এখন যখন এইটাকে আমরা বায়বীয় পদার্থের ক্ষেত্রে আসি, তখন দেখছি এরা সরে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে কি, তাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা সব থেকে কম। এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, আণবিক আকর্ষণ শক্তি হচ্ছে লো, সবচেয়ে নিম্ন, ঠিক আছে। তাহলে এই যে বায়বীয় পদার্থ, এই বায়বীয় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে কম বলেই তারা চারিদিকে ছড়াই যাচ্ছে। যদি বেশি থাকতো তাহলে কঠিন পদার্থের মতো আটকে থাকতো। তরল পদার্থ মিডিয়াম, মানে থাকে, একসাথে থাকে, কিন্তু নমনীয় ভাবে, একেবারে আটকায় থাকে না, এরকম অবস্থায় থাকে কঠিন পদার্থের মতো। আর তরল অবস্থা কি, এই কঠিন বায়বীয় অবস্থা কি, এটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে এর আকর্ষণ এতটাই কম যে ধরে রাখতে পারছে না একে অপরকে, ঠিক আছে, যে যার মতো ছড়িয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বায়বীয় অবস্থা, এটা হচ্ছে আমাদের তরল অবস্থা, এটা হচ্ছে আমাদের কঠিন অবস্থা। এবার
এদের আরেকটা বিষয় আছে, সেটা হলো গতিশীল কে বেশি, কোন পদার্থের কণাগুলো গতিশীল বেশি। তো বোঝাই যাচ্ছে এর যে কণাগুলো, এগুলো কি গতিশীল? এক জায়গায় না স্থির অবস্থায় আছে এবং লেগে আছে? তারা কি চলাচল করছে? করছে না, কিন্তু তারা একই জায়গায় আছে। সুতরাং এর যে গতিশীলতা, কণাগুলোর যে গতিশীলতা, এটা কি লো। এর কণাগুলোর গতিশীলতা কি লো? এর কি, এর আর একটু, এর থেকে একটু বেশি গতিশীলতা। যদি তাই না হতো তাহলে ওরকম ভাবে শক্ত হয়েই থাকতো, নরম হতো না, ঠিক আছে, ঢালা যেত না। যেমন এই পানিকে তুমি যদি ঢালো পড়ে যাবে, এই কঠিন পদার্থকে যদি ঢালো পড়বে, পড়বে না, কিন্তু তার মানে আকর্ষণটা ওর বেশি, আর এর একটু কম বলে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই এর তো নেই, ঠিক আছে। তাহলে এর কি, এর ওই মিডিয়াম গতিশীলতা, গতিশীলতা গতিশীলতা এর মিডিয়াম, আর এর গতিশীলতা হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, এর গতিশীলতা কি সর্বোচ্চ। কেন সর্বোচ্চ? কারণ তুমি দেখো এখানে এর যে কণাগুলো, একটা কণা একটা কণা একটা কণা চারিদিকে ছড়াই যাচ্ছে, একদম যাচ্ছে না? তাহলে চারিদিকে যদি ছড়াই যায়, তার মানে তার গতিশীলতা বেশি বলেই ছড়াই যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর গতিশীলতা বেশি, আন্তঃনবিক শক্তি কম, এর মিডিয়াম দুইটা। এর হলো গতিশীলতা লো, কিন্তু হলো কিনা আন্তঃনবিক শক্তি সর্বোচ্চ। এটা হলো আমাদের কণার গতিতত্ত্ব। তো আমরা একটা বিষয় দেখি, আমরা বরফ দেখেছি, তাই না? পানি, বরফ আর বাষ্প, এদের ভিতরে একটা সম্পর্ক আছে। বরফ, বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প, বরফ, বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প। এখন এই বরফটা কিন্তু মাইনাস কোন একটা ডিগ্রি সেলসিয়াস থাকে। বরফটা কি একটা মাইনাস কোন একটা ডিগ্রি সেলসিয়াসে থাকে। এখন একে যখন পানিতে পরিণত করা হয়, তখন এর তাপমাত্রা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবং একে যখন বাষ্পে পরিণত করা হয়, তখন হয় 100 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রাটা। তার মানে আমরা বরফকে যদি তাপ দিই, তাহলে বরফ পরিণত হবে পানিতে। পানিকে যদি আবার তাপ দিতে দিতে 100 ডিগ্রি সেলসিয়াসে পরিণত করেছি, করার পরে যদি তাপ আরো দিই, তাহলে সেটা বাষ্প হয়ে উঠে যাবে। বোঝা গেল? তাহলে এই যে বরফটা, এই বরফ, তুমি দেখেছো বরফ, বরফ কিন্তু কঠিন অবস্থায় থাকে, তাই না? বরফ কি অবস্থায়? কঠিন। এবার এই পানিটা কোন অবস্থায় থেকে? তরলে। আর এই বাষ্পটা তো বায়বীয় অবস্থায় থাকে বা গ্যাসীয় অবস্থায় থাকে। সেটা কিভাবে আমরা একটু দেখি। ধরে এই বরফ, বরফ বরফ তুমি প্রাথমিক অবস্থায় শক্ত দেখো, তাই না? ওই শক্ত অবস্থায় কিন্তু কঠিন অবস্থা। বোঝা গেল? তো এই যে বরফটাকে যখন তাপ দিতে 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 একেবারে পানিতে পরিণত হয়ে যায়, বরফ থেকে যখন পানিতে পরিণত হবে, তখন এই আন্তঃআণবিক শক্তি কিন্তু আস্তে 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 কমতে থাকবে, ঠিক আছে। এইদিকে যত যাবে, মানে এখানে যখন আমরা তাপটা দিচ্ছি, বরফে, তখন সেটা আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে? পানিতে পরিণত হচ্ছে, তাই না? তাহলে আন্তঃআণবিক শক্তি কিন্তু তাপ দেওয়ার কারণে কমে যাচ্ছে। তাহলে তাপমাত্রা যত বাড়ানো হবে কোন একটা বস্তুর, ওই তাপমাত্রা বাড়ানোর কারণে তার আন্তঃআণবিক শক্তিটা কমে যাবে, ঠিক আছে। আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক শক্তি তাপ বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। এবং
যদি আন্তঃনবিক শক্তি হ্রাস পায় তাহলে গতি শক্তি বেড়ে যায়। আন্তঃনবিক শক্তি যদি হ্রাস পায় তাহলে গতি শক্তি বেড়ে যায়। একটু আগে দেখলাম কেন বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা যখন বরফ থেকে পানিতে পরিণত করব তখন তার আন্তঃনবিক শক্তি বাড়বে না কমবে? অবশ্যই কমবে। এবং তার গতিশীলতা কি করবে? বাড়বে। বোঝা গেল? তাহলে এখন এই পানি থেকে আবার যখন আমরা বরফে পরিণত, পানি থেকে যখন আবার বাষ্পে পরিণত করব, বাষ্পে বাষ্পে তাহলে কি বাষ্পে কখন পরিণত হয়? যখন তাপমাত্রা আরো বৃদ্ধি করা হবে তখন। যখন বরফ ছিল তাপমাত্রা যখন বাড়াচ্ছি তখন পানিতে হলো। এবার পানি থেকে পানিকে যখন আবার ফুটাবো তখন এই যে এই বাষ্পে তখন কি হবে? বাষ্পে পরিণত হয়ে যাবে। আমরা দেখেছি একটা বিষয় যে পানিকে যখন ফোটানো হয়, পানিকে ফোটানো হয় তখন লাফায়, লাফায় না? যখন গরম হয়ে যায় অতিরিক্ত তখন কি লাফায় না? দেখেছো এই বিষয়টা? লাফায়। কিন্তু কেন লাফায়? কারণ তার কণাগুলো যে আছে, কণাগুলো তাপ বাড়ানোর কারণে গতিশীলতা বৃদ্ধি পায়, সেই জন্যই লাফায়। না লাফাবে কেন? দিচ্ছি তো তাপ, লাফানোর কি দরকার ওর? তাই না? লাফাচ্ছে কারণ তার গতিশীলতা বৃদ্ধি পেয়েছে তাই। এবং আন্তঃনবিক আকর্ষণ যে একটা আকর্ষণ আছে সেটা হারাচ্ছে ক্রমান্বয়ে। ঠিক আছে, ক্রমান্বয়ে। ধরো তুমি এরকম লাফালাফি করছো, মারামারি করছো, তাই না? ধরো তোমরা দুইটা বন্ধু মারামারি করছো, তাহলে তখন মারামারি করবা তখন কি দুইজনের ভিতরে মানে দূরত্বটা বেড়ে যাবে না? যাবে কিনা? ঠিক একইভাবে ওই কণাগুলো যখন একে অপরের সংঘর্ষে লিপ্ত হয় একে অপরের সাথে, যখন ওই কণাগুলো, একটা পানির কণাগুলো যখন একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে তখন তাদের ভিতরে আকর্ষণ যে শক্তি সেটা আস্তে আস্তে কমে যাবে। যখন আকর্ষণ শক্তিটা কমে যাবে তখন আন্তঃনবিক যে বলটা সেটাও কি কমে যাবে, এবং সাথে সাথে তাদের গতিশীলতাও কি হবে? বৃদ্ধি হবে, তারা চারিদিকে ছড়াই যাবে। বোঝা গেল? এখন এইটা হলো আমাদের কণার গতি তত্ত্ব নিয়ে যে আলোচনাটা ছিল সেটা। এবার আমরা মোমবাতির ক্ষেত্রে যে পদার্থের তিনটা অবস্থা দেখা যায়, অর্থাৎ কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা, এই তিনটা অবস্থায় দেখা যায় সেটা আমরা একটু দেখব। মোমবাতি, তো এই মোমবাতি, ধরে একটা মোমবাতি, হ্যাঁ আঁকাতে পারি না তেমন, এইটা মনে করো মোমবাতি একটা। এই মোমবাতিকে তুমি ধরাইছো, এইটা মনে করো সে আগুনের শিখা, এই জ্বলছে, হ্যাঁ এই যে আগুনের শিখাটা এইভাবে জ্বলছে, আর এই দিক থেকে কিছু মোম এভাবে পড়ে যাচ্ছে, এভাবে পড়ে যাচ্ছে কিছু মোম। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো, যখন আমরা আগুন ধরালাম, আগুন ধরালে দেখবা যে মোম গলে এখানে গলে যায়, তাই না? এই যায় গলন্ত অবস্থায় থাকে, থাকে কিনা? থাকে কিন্তু। তাহলে এই যে তরল হয়ে যায় এইটা হলো তরল অবস্থা, অর্থাৎ গলতে যখন শুরু করে মোম সেটা হচ্ছে তার তরল অবস্থা। এবারে এই তরলটা কিন্তু জ্বলে, জ্বলে না? তরলটা কিন্তু জ্বলে, জ্বলে কি হয়? আগুনটা মেইনলি জ্বলে। এই মোম যদি না জ্বলতো তরল হয়ে তাহলে এই আগুনটা জ্বলতো না। জ্বালানি লাগে কিন্তু, আগুন জ্বালাতে জ্বালানি লাগবে, সে এখানে সেই জ্বালানিটা কি? মোম। ঠিক আছে, এই মোমটা কিন্তু একটা হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যারা তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। এই মোমটা একটা হাইড্রোকার্বন। তাহলে এই তরল অংশের ফিতা টানছে, টানলে তখন আলো জ্বলছে, জ্বললে ওই যে তরল অংশ সেই তরলটা কিসে পরিণত হচ্ছে? আগুন জ্বলার কারণে। আগুন জ্বলছে মানে তার তাপমাত্রা বাড়ছে, আর তাপমাত্রা বাড়লে সেটা কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হয়ে আকাশে উঠে যাচ্ছে, তাই না? এবার এই কিছু অংশ দেখবা চুইয়ে চুইয়ে নিচে পড়ে, কিছু তরল দেখবা চুইয়ে চুইয়ে নিচে পড়ে। তাহলে এই যে নিচে পড়ছে সেগুলো আবার কঠিন অবস্থায় দেখো পরিণত হয়ে যায়। ঠিক আছে, তার মানে এই যে চুইয়ে চুইয়ে পড়ছে এখানে ঠোপা 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 আকারে পড়ে, এইগুলো আবার কঠিন হয়ে যায়। তার মানে একটা মোম যখন জ্বালানো হয় তখন একই সাথে তরল অবস্থা, কঠিন অবস্থা এবং বায়ু অবস্থা, তিন অবস্থায় দেখা যায়। বোঝা গেল? একটা মোমকে যখন জ্বালানো হবে তখন কঠিন অবস্থা, তরল অবস্থায়, বায়ু অবস্থা, তিন অবস্থায় দেখা যাবে।
তুমি তাকাবা এইদিকে, ঠিক আছে, মোম এখানে জ্বলছে, তুমি এখানে তাকাবা, দেখবে ধোঁয়া উঠছে, ওই ধোঁয়াটাই হচ্ছে কিনা আমাদের বায়বীয় অবস্থা। ধোঁয়াটা কি? বায়বীয় অবস্থা। আর ওই যে এই এই ফিতার যে নিচে বা ফিতার কাছে যে তরল অংশ হয়, মানে যে তরল গলতে থাকে গলন্ত অবস্থায়, ওটা হলো তরল অবস্থা। আর যে চুইয়ে চুইয়ে পড়ে আবার যে কঠিনে পরিণত হয়, সেটাই হচ্ছে কঠিন অবস্থা। মানে চুইয়ে চুইয়ে পড়ে দেখবেন দলা দলা হয়ে যায়, দলা দলা, তো ওইটাই হচ্ছে আমাদের কঠিন অবস্থা। তাহলে এই মোমবাতির ক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে আমরা তিনটা অবস্থায় লক্ষ্য করি, একটা কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা। এবার আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব। ব্যাপন, ব্যাপনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাপন, ব্যাপনটা কি? ব্যাপনটা হলো কোন একটা পদার্থের, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় পদার্থ হতে পারে, ব্যাপনটা, ব্যাপন, এই ব্যাপনটা কঠিন, তরল, বায়বীয়, যে কোনো পদার্থের ক্ষেত্রে ব্যাপন হতে পারে, ঠিক আছে। তো এই তিনটা পদার্থের ক্ষেত্রে, এই তিনটা পদার্থের ক্ষেত্রে কোন একটা, মানে মনে করো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে যাবে, তাহলে কি হবে? এই ব্যাপনে বেশি ঘনত্ব, ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়াবে, ঠিক আছে। তাহলে এটা কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যাবে। যেমন দেখো একটা বিষয়, তুমি এখানে পানি রেখেছো, পানি, এই পর্যন্ত পানি আছে। এবার তুমি ওই যে জামাই আমরা বা স্কুল ড্রেসের যে সাদা ড্রেস গুলো আছে, সেইগুলো তোমরা নীল দিই, নীল দোকানে পাওয়া যায় বা বাজারেও পাওয়া যায়। ওই নীলটা তুমি যখন এক ফোঁটা দিবা, বা হলুদ দেখেছো, হলুদ যা দিয়ে রান্না করতে হয়, সেই হলুদ, সেই হলুদ যদি তুমি পানিতে কয়েক ফোঁটা দাও, তা দেখবা যে টোটাল পানিটাই হলুদ হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছো বিষয়টা? কেন হচ্ছে? এই হলুদের যে ঘনত্ব, সেটা কিন্তু অনেক বেশি। কঠিন বস্তুর ঘনত্ব বেশি হয়, হলুদ প্রথমে, এই যে হলুদটা মনে করে এই এখানে হলুদ আছে একটুখানি, এই হলুদটা কিসে আছে? কঠিন পদার্থে আছে, কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় কোনো বস্তুর ঘনত্ব বেশি হয়, সব থেকে বেশি হয় কঠিন অবস্থায়। এবার তরল যখন, এই তরল পানিতে, পানির ঘনত্ব কিন্তু কঠিনের থেকে কম। বা আমরা হলুদের যে ঘনত্ব, হলুদ আর হলো পানি, এর ঘনত্ব বেশি আর এর ঘনত্ব হচ্ছে কম। তাহলে বলা হচ্ছে কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, তাহলে হলুদের ঘনত্ব বেশি, তাই সে পানির দিকে যাবে, কারণ পানির ঘনত্ব কম। সেই জন্য আমরা দেখি যে ওই হলুদের ঘনত্বটা চারিদিকে ছড়িয়ে যায়, তখন টোটাল পানিটাই হলুদ হয়ে যায়। এটাই কিন্তু ব্যাপন, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যাবে, সমানভাবে ছড়িয়ে যাবে। বোঝা গেল? কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় বেশি এমন কিন্তু হয় না ব্যাপনের ক্ষেত্রে, সব জায়গায় সমান থাকবে। আবার ধরো ওই যে আমরা স্প্রে করি, তাই না? স্প্রে, বডি স্প্রে। তো বডি স্প্রে যখন করা হয়, ধরো এই হলো সেই বডি স্প্রে, এখানে তুমি একটুখানি দিয়েছো, ধরো একটুখানি ছড়াইছো, অল্প একটুখানি, দেখবা সারা ঘর সেই বায়ুর যে সুগন্ধটা, সেটা সারা ঘরে ছড়িয়ে গেছে। কেন? কিভাবে? ব্যাপনের কারণে। বোঝা গেল কিসের কারণে? এটা ব্যাপনের কারণে হয়। তাহলে আমরা কঠিন, তরল এবং বায়বীয় যে কোনো পদার্থের ক্ষেত্রে ব্যাপন হতে পারে, এবং সেটা হবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, ঠিক আছে। অর্থাৎ কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়াকেই ব্যাপন বলা হয়। বুঝা গেল? এবার যদি নিঃসরণ নিয়ে আমরা আলোচনা করি, নিঃসরণ, নিঃসরণটা অনলি বায়বীয় পদার্থের ক্ষেত্রে হবে। কোন পদার্থ? বায়বীয়। একমাত্র বায়বীয় পদার্থের ক্ষেত্রে নিঃসরণ হবে, অন্য কোনো পদার্থের ক্ষেত্রে নিঃসরণ হবে না।
ধরো একটা টায়ার আছে, ধরো টায়ার। তো টায়ারটা যখন বাস্ট হয় তখন দেখি আমরা একটা সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে আসে, তাই না? সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে আসে। তার মানে ওই যে সরু একটা ছিদ্রপথ, নিঃসরণের শর্ত হলো সরু একটা ছিদ্রপথ থাকা লাগবে। ব্যাপনের শর্তে কিন্তু কোনো সরু ছিদ্রপথ ছিল না, জাস্ট এক জায়গায় রাখলাম, সে চারিদিকে ছড়াই গেল ইচ্ছা মতো। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই তার একটা সরু ছিদ্রপথ থাকা লাগবে, সরু ছিদ্রপথ। ওই সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বাতাস বেরিয়ে আসবে, সেটা হচ্ছে নিঃসরণ। ঠিক আছে? যেমন ধরো এই একটা বেলুন তুমি ফুলাইছো এভাবে, ঠিক আছে, এভাবে ফুলাইছো, এভাবে বেঁধে রাখিছো, রাখার পরে এই জায়গায় কস্টেপ আছে না, কস্টেপ দিয়ে আটকাই দিছো, দেওয়ার পরে সুই দিয়ে হালকা ভাবে ফোটা করে দিছো, দেখবে যে আস্তে 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 বাতাসটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং সজোরে খুব গতি থাকবে বাতাসে। তাহলে এই সরু ছিদ্রপথ দিয়ে বাতাসটা বেরিয়ে বেলুনটা দেখবে চুপসে গেল। তার মানে এখানে যে ঘটনাটা ঘটলো সেটাই কিন্তু নিঃসরণ। তাহলে এই নিঃসরণটা কিন্তু এক প্রকার ব্যাপন, কিন্তু এই ব্যাপন হলেও এই যে এই বায়বীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র এই নিঃসরণটা হবে বায়বীয় পদার্থের ক্ষেত্রে, এবং তার একটা সরু ছিদ্রপথ থাকবে। যদি সরু ছিদ্রপথ না থাকে তাহলে নিঃসরণ হবে না। এই সরু ছিদ্রপথ দিকে যখন সজোরে বেরিয়ে যাবে সেটাই হবে নিঃসরণ। এখন এটা কেন ঘটে, এই নিঃসরণটা কেন ঘটে? এই যে বেলুনের ভিতরে এখানে বায়ু চাপটা কিন্তু বেশি, বায়ু চাপটা বেশি, আর এই যে বাহিরে এখানে কিন্তু বায়ু চাপটা কম। তাহলে বায়ুর কাজ কি বলতো? এখানে যেহেতু চাপ বেশি তাহলে সে চেষ্টা করবে যে যেখানে কম আছে সেখানে যাওয়ার। এখানে চাপ মানে কি, সে কমের দিকে যাবে, এটাই তো বিষয় নাকি। ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখছিলাম বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, এক্ষেত্রেও একই ব্যাপার। বেশি যে বায়ুর চাপ, এর ভিতরে বায়ুর চাপটা অনেক বেশি, অনেক বেশি বায়ু আছে এখানে। এবারে যখন এর সরু ছিদ্র করা হবে তখন এই যে বাহিরে বাহিরে কিন্তু বায়ুটা কম, তখন ও বাহিরের দিকে ছড়িয়ে যাবে। বুঝা গেল? তাহলে এটাই ছিল আমাদের নিঃসরণের আলোচনা। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সকল ব্যাপনই, সকল নিঃসরণই ব্যাপন, কিন্তু সকল ব্যাপন নিঃসরণ নয়। ও তার মানে তার আগে আমরা নিঃসরণের সংজ্ঞাটা দিয়ে নিই। সংজ্ঞা, নিঃসরণ, নিঃসরণটা কি শুধুমাত্র বায়বীয় পদার্থের ক্ষেত্রে হবে? তাহলে লিখবে বায়বীয় পদার্থের বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসাই হচ্ছে নিঃসরণ। তাহলে নিঃসরণটা কি? বায়বীয় পদার্থের বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসা। বুঝা গেল? একটু আগে আমরা দেখেছি এই বিষয়টা। এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো ব্যাপন এবং নিঃসরণ, এই দুইটা বিষয় একটু আমরা একটা বিষয় দেখি, সেটা হলো সকল ব্যাপনী সকল নিঃসরণই ব্যাপন, কিন্তু সকল ব্যাপন নিঃসরণ নয়। সকল নিঃসরণই ব্যাপন, কিন্তু সকল ব্যাপন নিঃসরণ নয়। আমরা নিঃসরণ মানেও ছড়িয়ে পড়া,
আবার ব্যাপন মানেও ছড়িয়ে পড়া। ব্যাপন মানেও কি ছড়িয়ে পড়া, কিন্তু নিঃসরণের একটা শর্ত ছিল, সেটা হলো সরু ছিদ্রপথ হওয়া লাগবে। সরু ছিদ্রপথ হতে হবে। নিঃসরণের ক্ষেত্রে কি ছিল, সরু ছিদ্রপথ থাকা লাগবে। ব্যাপনের ক্ষেত্রে ওই শর্তটা কিন্তু নেই। তার মানে সকল নিঃসরণই ব্যাপন, কিন্তু সকল ব্যাপন নিঃসরণ নয়। কেন নয় নিঃসরণ? কারণ নিঃসরণ ছড়িয়ে পড়া, ব্যাপনও ছড়িয়ে পড়া, এই নিঃসরণটা সরু ছিদ্রপথে যাওয়া লাগবে, তবেই সেটা নিঃসরণ হবে। আর নিঃসরণ হইলে ব্যাপন অবশ্যই হবে। বোঝা গেল? কারণ ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাওয়া মানেই কি ব্যাপন। এক্সট্রা নিঃসরণের ক্ষেত্রে সরু ছিদ্রপথ অ্যাড হচ্ছে, কিন্তু এই ব্যাপনের ক্ষেত্রে কোনো সরু ছিদ্রপথ অ্যাড হয়নি। তাই সকল নিঃসরণই ব্যাপন, কিন্তু সকল ব্যাপন নিঃসরণ না। বোঝা গেল বিষয়টা? এবার আমরা কিছু বিষয় দেখব, সেটা হলো নিঃসরণ এবং ব্যাপনের ভিতরে একটা পার্থক্য আছে। ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য, এটা পরীক্ষায় আসে কিন্তু। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা হলো ব্যাপন, এই পাশে হলো নিঃসরণ। তো সংজ্ঞায় প্রথমত পার্থক্য ছিল সংজ্ঞায়। সংজ্ঞায় কি পার্থক্য ছিল? সরু, এর কোনো সরু ছিদ্রপথ নেই, এটা তরল, কঠিন, তরল, গ্যাসীয়, যে কোনো পদার্থের ক্ষেত্রে হতে পারে। আর এক্ষেত্রে কি ছিল? এক্ষেত্রে ছিল শুধুমাত্র বায়বীয় পদার্থের, এক্ষেত্রে শুধু বায়বীয় পদার্থের। নিঃসরণ শুধুমাত্র হয় বায়বীয় পদার্থের, এবং এখানে কোনো সরু ছিদ্রপথ ছিল না, সরু ছিদ্রপথ নেই। আবার এখানে কি সরু ছিদ্রপথ আছে? পথ আছে। 3 নম্বর পার্থক্য হচ্ছে, আমরা যদি উদাহরণ দিই, কিছু উদাহরণ কি, এখানে সুগন্ধি হতে পারে। আর নিঃসরণের ক্ষেত্রে আমরা দিতে পারি কি, স্প্রে যে প্রথম ছাড়া হয়, তাই না? ওই ছাড়ার যে প্রথম অংশটা, আমি আরেকটা বিষয় একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হলো, ধরো আমরা বডি স্প্রে দিই না, এটা ধরো বডি স্প্রে, এই হলো তার মাথা, হ্যাঁ, এইটা মাথা। এখন মাথার এখানে যখন চাপ দেওয়া হয়, এই জায়গায় যখন চাপা হয় আঙুল দিয়ে, এই জায়গায় যখন চাপা হয়, এখানে যখন চাপা হবে তখন দেখবা যে এমনি বেরোয় যায়। তাহলে যখন বেরোয় কিন্তু তখন কিন্তু সজোরে বেরোয় কিনা? এখানে কিন্তু সজোরে বেরিয়ে যায়। তার মানে এখানে এই সজোরে যে প্রথমে বেরোচ্ছে, এটা কিন্তু নিঃসরণ, এবং সজোরে বেরোনোর পরে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা হলো ব্যাপন। তার মানে এই বডি স্প্রের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে, একটা হলো ব্যাপন আর একটা হলো নিঃসরণ। ব্যাপন কখন ঘটে? যখন চারিদিকে ছড়িয়ে যায়। আর নিঃসরণ কখন ঘটে? যখন সরু ছিদ্রপথ দিয়ে যায়। এটাই হচ্ছে আমাদের, তাহলে এই বডি স্প্রের ক্ষেত্রে আমাদের ব্যাপন এবং নিঃসরণ দুটোটাই ঘটে। আর এই ক্ষেত্রে আমরা স্প্রে দিতে পারি আর টায়ার দিতে পারি। টায়ার, ওই যে আছে না টায়ার বাস্ট হওয়া, টায়ার বাস্ট হওয়া, এটা আমরা দিতে পারি উদাহরণ হিসেবে। এবার এই যে আরেকটা দিতে পারি, এটা হলো একটা ধীর প্রক্রিয়া। আর এখানে দিতে পারি, এটা একটা দ্রুত প্রক্রিয়া।
কেন বলছি? কারণ দেখো, এটার ক্ষেত্রে কোনো সরু ছিদ্রপথ ছিল না এবং সজোরে কথাটা উল্লেখ ছিল না। ব্যাপনের ক্ষেত্রে সজোরে বেরিয়ে আসে এরকম কথা উল্লেখ ছিল। সজোরে মানে কি? দ্রুত। তার মানে এ দ্রুত প্রক্রিয়া। এর ক্ষেত্রে কোনো সজোরে ছিল না, আস্তে 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 চারিদিকে ছড়িয়ে যায়, আস্তে আস্তে ছড়ায় এটা। সেই জন্য ব্যাপনটা একটা ধীর প্রক্রিয়া, আর এই নিঃসরণটা একটা দ্রুত প্রক্রিয়া। এটা গেল। এবার আরো আছে, সেটা হচ্ছে এটা সাধারণত স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে যায়। স্বতঃস্ফূর্ত ভাবে ছড়ায়। স্বতঃস্ফূর্ত ভাবে ছড়ানো কি? ধরো তুমি এই জায়গায় একটা ফুল রাখিছাও, তাই না? দেখবে যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো ওখানে বায়ুর চাপের কি কোনো চেঞ্জ আছে? বায়ু চাপ না সমান। তুমি এই জায়গায় রাখিছো, এই জায়গায় যে বায়ু চাপ, এই জায়গায় মনে করো এই জায়গায় যে বায়ু চাপ, এই জায়গায় তো একই বায়ু চাপ, এই জায়গায় তো একই বায়ু চাপ, এই জায়গায় তো একই বায়ু চাপ। তুমি যেখানেই যাবা সেখানেই তো একই বায়ু চাপ। তুমি ঘর টোটালটাই তো একই বায়ু চাপ, একই পরিমাণ বায়ু না? তো চারিদিকে ছড়াচ্ছে কিভাবে? ছড়াচ্ছে তো, নাকি ছড়াচ্ছে না? তাহলে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে ছড়াচ্ছে, বাইরের থেকে কিছু করা লাগছে না। ঠিক আছে? বা বায়ুর যে একটা চাপ এখানে বেশি এখানে কম তাই ছড়াচ্ছে এরকম না, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে যাচ্ছে ব্যাপনে। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে বাহিরে বাহিরে বায়ুচাপ কম এবং ভেতরে বায়ুচাপ বেশি, সেই জন্য ছড়ায় আর কি এটা। ঠিক আছে? এক্ষেত্রে দেখো বায়ুচাপের একটা পার্থক্য আছে, ভিতরে বেশি বাহিরে কম তাই ছড়াচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, অর্থাৎ বাহিরে বেশি ভেতরে কম এরকম কোনো পার্থক্য নেই। ও স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ব্যাপন আর নিঃসরণের একটা পার্থক্য। আমরা এই মোটামুটি এই টপিক গুলো শেষ করে ফেলেছি। আগামী ক্লাসে আরো যে টপিক গুলো আছে সেইগুলো ইনশাল্লাহ আলোচনা করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এই ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।